ওকে, আজকে আমাদের টপিক হলো সিস্টেম অফ পার্টিকলস। সিস্টেম অফ পার্টিকলস এই প্রসঙ্গে যাওয়ার আগে চলো আমরা এই রিলেটেড আরও একটা টপিক নিয়ে আলোচনা করি, দ্যাট ইজ কল্ড সেন্টার অফ ম্যাস। সেন্টার অফ ম্যাস আমরা যদি একটু অ্যানালাইসিস করি সেন্টার অফ ম্যাসকে সহজে কীভাবে বোঝানো যায়। আমি চিন্তা করি একটা কয়েন আছে আমার কাছে, একটা কয়েন 1, 2 বা 5 টাকার যে কয়েনগুলো বাংলাদেশে পাওয়া যায়, এরকম একটা সুন্দর কয়েন আমি এভাবে রেখে টস করার মতো করে উপরে দিয়ে দিলাম। ওকে, তো কী ঘটনা ঘটবে? কয়েনটা মোস্ট প্রবাবলি একটা প্যারাবোলিক পথ ফলো করে সামনে গিয়ে পড়বে, রাইট? সো এটা হচ্ছে কয়েনটার প্যারাবোলিক পাথ। কয়েনটা খুব ছোট, সুতরাং কয়েনকে আমরা একটা টাইনি পার্টিকেল হিসেবে চিন্তা করতে পারি। ওকে, দ্যাট ইজ ফলোয়িং আ পাথ হুইচ ইজ কমপ্লিটলি প্যারাবোলিক, রাইট? নাও আমি এরকম ছোট্ট একটা টাইনি পার্টিকেল থেকে একটু দূরে সরে গিয়ে একটু বড় একটা সিস্টেম নিয়ে ভাবছি। ফর এক্সাম্পল, আমার কাছে একটা ক্রিকেট ব্যাট আছে, একটা একটা ক্রিকেট ব্যাট। এখন ক্রিকেট ব্যাটটাকে যদি আমি উপরের দিকে যেরকম যেরকম এই কয়েনটাকে আমি টস করার মতো করে উপরে ছুঁড়ে দিয়েছি, ক্রিকেট ব্যাটটাকে আমি যদি উপরের দিকে ছুঁড়ে মারি, তাহলে এই ক্রিকেট ব্যাটটা কী হবে? ক্রিকেট ব্যাটটা কিন্তু সামনের দিকে গিয়ে পড়বে, রাইট? এখন ক্রিকেট ব্যাট কিন্তু একটা টাইনি পার্টিকেল না। ক্রিকেট ব্যাট কখনোই একটা টাইনি পার্টিকেল না। ক্রিকেট ব্যাটটাকে যদি আমরা ছেড়ে দিই, মোস্ট প্রবলি ক্রিকেট ব্যাটটা একটা একটা স্টেটে থাকবে এরকম। ধরো এটা হচ্ছে ক্রিকেট ব্যাট, রাইট? এটা হচ্ছে আমার একটা ক্রিকেট ব্যাট। তো মোস্ট প্রবাবলি এটা এইভাবে সামনের দিকে আগাবে। এটা হচ্ছে ক্রিকেট ব্যাট, এটা হচ্ছে ক্রিকেট ব্যাটটা সামনের দিকে যাচ্ছে, রাইট? আর ডিফারেন্ট ডিরেকশনে সে কিন্তু যাচ্ছে, তাই না? ওকে, এইভাবে সে সামনের দিকে আগাচ্ছে। নাও পয়েন্ট হচ্ছে, আমরা কয়েনটাকে যখন টস করি, কয়েনটা এইরকম একটা পাথ ফলো করে যায় যখন কয়েনটা একটা টাইনি পার্টিকেল ছিল। এখানে কিন্তু উল্টো, দেখো তুমি যে এইখানে ক্রিকেটের ব্যাটের যে ঠিক টপ পোর্শনটা আছে, এটা এখন এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, অথবা অথবা যদি আমি এই পয়েন্টের কথা ভাবি, এটা হচ্ছে এই পয়েন্টে এখানে, তারপর পয়েন্টে এখানে, তারপরে এটা এখানে। দেখো এটা ডিরেকশন চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত। এটা ডিরেকশন হচ্ছে এখন এই দিকে, একটু পরে ঠিক এই পয়েন্টের ডিরেকশন হচ্ছে এই দিকে, একটু পরে এই পয়েন্টের ডিরেকশন হচ্ছে এই দিকে, একটু পরে এই দিকে। সো এভরি পয়েন্ট বিহেভ ডিফারেন্টলি, রাইট? ডিফারেন্ট ওয়েতে প্রত্যেকটা পয়েন্টই কিন্তু বিহেভ করছে। তার মানে আমি এটাকে একটা ছোট্ট বা টাইনি পার্টিকেল হিসেবে কনসিডার করতে পারছি না। কিন্তু আমি এটা চিন্তা করতে পারি যে একটা ব্যাট কনসিস্ট অফ বিলিয়ন্স অফ টাইনি পার্টিকেল, রাইট? অসংখ্য ছোট ছোট পার্টিকেল মিলেই এই ব্যাটটা তৈরি হয়েছে, যেই পার্টিকেলগুলো আসলে ডিফারেন্ট ভেলোসিটিতে ডিফারেন্ট ডিরেকশনে সবসময় মুভ করছে। কিন্তু এখানে তার মানে হচ্ছে এই ব্যাটটাকে আমি চিন্তা করতে পারি, উই ক্যান কনসিডার দ্য ব্যাট অ্যাজ আ সিস্টেম অফ টাইনি পার্টিকলস, আ সিস্টেম অফ a lot of tiny particles, right? Billions of tiny particles হিসেবে আমি এই ব্যাটটাকে চিন্তা করতে পারি। একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে এই ব্যাটের একটা পয়েন্ট আমরা চিন্তা করতে পারি, আমরা দেখতে পারি যদি ইফ উই লুক অ্যাট ভেরি কেয়ারফুলি, যে একটা পয়েন্ট ঠিকই এটার মতো প্যারাবোলিক প্যাটার্ন ফলো করে মুভ করছে। সেই পয়েন্টটা কোনটা? ফর এক্সাম্পল এইটা এই পয়েন্টটা, এই পয়েন্টগুলো তুমি এখন অ্যাড করো, দেখবে তুমি একটা প্যারাবোলিক প্যাটার্ন পাচ্ছ, রাইট? তার মানে এটা হচ্ছে একটা স্পেশাল পয়েন্ট। দ্যাট মিনস এইটা হচ্ছে একটা স্পেশাল পয়েন্ট
স্পেশাল পয়েন্ট, যেটা কিনা ডিফাইন করছে এই হোল অবজেক্টটাকে। ব্যাপারটা একটু পরিষ্কার করে বোঝানো যাক। এইটা টস করার সময় একটা ছোট্ট পার্টিকেল ছিল যার একটা ম্যাস ছিল, তাই না? একটা ম্যাস ছিল। এখানেও কিন্তু ম্যাস অসংখ্য অসংখ্য ছোট ছোট টাইনি পার্টিকেলের অসংখ্য ছোট ছোট টাইনি ম্যাস, রাইট? কিন্তু এইটা হচ্ছে এমন একটা পয়েন্ট যেই পয়েন্ট করেসপন্ডস করছে টু দ্য টোটাল ম্যাস অফ দ্য ক্রিকেট ব্যাট। অর্থাৎ এই ক্রিকেট ব্যাটের যতটুকু ম্যাচ আছে সবটুকু ম্যাচ এই পয়েন্টে কনসেন্ট্রেট করে। ঠিক সেই জন্যই এই পয়েন্টটা একটা প্যারাবোলিক পাথ ফলো করে সামনের দিকে মুভ করছে, রাইট? সুতরাং এই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে সেন্টার অফ ম্যাস, মানে টোটাল ম্যাস যে পয়েন্টে সেন্টার্ড হয়, দ্যাট ইজ কল্ড দ্য সেন্টার অফ ম্যাস। সংক্ষেপে আমরা সিএম বা বইতে অনেক সময় COM দিয়েও ডিনোট করা হয়েছে, ডাজন্ট ম্যাটার। সো দিস ইজ কল্ড দ্য সেন্টার অফ ম্যাস। ওকে, তার মানে যদি একটু সেন্টার অফ ম্যাস জিনিসটাকে একটু ডিফাইন করি এরকম করে, দ্য সেন্টার অফ ম্যাস অফ আ বডি অর এ সিস্টেম অফ বডিজ in the point that moves as though all of the mass are concentrated there and all elemental forces are applied there. এই যে আমি এটাকে একটা ফোর্স দিয়ে সামনের দিকে এগিয়ে দিয়েছি, এই ফোর্সটা আসলে টোটালি এই পয়েন্টে আমরা অ্যাপ্লাই করেছি। সো দিস পয়েন্ট ইজ কল্ড দ্য সেন্টার অফ ম্যাস। ওকে, তাহলে টোটাল ম্যাস ইজ বিং কনসেন্ট্রেটেড at a particular point, or total mass has been centered at a particular point, and that point is called the center of mass, right? Center of mass. এখন যদি এই সেন্টার অফ ম্যাসের কনসেপ্ট থেকে আমরা একটা সিস্টেম অফ পার্টিকেল চিন্তা করি, ফর এক্সাম্পল আমাদের একটা সিস্টেম আছে যে সিস্টেমে দুটো পার্টিকেল আছে, সহজ সিস্টেম নিয়ে শুরু করে আমরা সামনের দিকে ধীরে ধীরে আগাবো। ওকে, আসলে টেবিলের জায়গা খুবই কম। ওকে, ফাইন। ফর এক্সাম্পল আমাদের একটা ম্যাস, এটা হচ্ছে M1 ম্যাস, এবং এখান থেকে D ডিস্টেন্স দূরে আরও একটা ম্যাস যেটার হচ্ছে M2, অ্যান্ড কনসিডার M2 ইজ গ্রেটার দ্যান M1, রাইট? এখন প্রশ্ন হচ্ছে এটা কিন্তু কানেক্টেড না, হ্যাঁ, এটা হচ্ছে আমি এই সলিড লাইন দিয়ে বুঝিয়েছি, দে আর সেপারেটেড বাই ডিস্টেন্স স্মল d. So M1 is an individual mass, M2 is another individual mass, but M2 is greater than M1. এখন এটার সেন্টার অফ ম্যাস কোথায় হবে? যেমন একটু আগে আমরা এক্সাম্পল দিলাম এই ব্যাটটার সেন্টার অফ ম্যাস, এটা কিন্তু আমরা প্রমাণ করতে পারি। তুমি যদি একটা ক্রিকেট ব্যাট অথবা লম্বা কোনো কিছু, আমি কিন্তু এটা একটা এক্সাম্পল হিসেবে নিয়েছি, রাইট? একটা এক্সাম্পল হিসেবে নিয়েছি। এটা যদি একটু মোটা হয় তাহলে এটা বুঝতে আরও সুবিধা হবে, তাহলে ম্যাচটা কোন পয়েন্টে কাজ করবে, রাইট? ওকে, যেমন এই ক্রিকেট ব্যাটটা আমি যদি হাতের উপরে এভাবে নিই, যেমন এই কলমটাও যদি আমি এভাবে নিই, তাহলে আমি যদি এখানে রাখি, দেখো এটা পড়ে যাচ্ছে, যদি এখানে রাখি এটা পড়ে যাবে। কিন্তু ঠিক যদি এটার সেন্টার অফ ম্যাস এইভাবে যদি আমি রাখি তাহলে এটা পড়বে না। তার মানে এই কলমটার সেন্টার অফ ম্যাস কোথায় আছে? ঠিক আমার স্ট্রেসড যে ফিঙ্গার, সেই ফিঙ্গারের একটু উপরে এটা আছে, রাইট? কোনো রকমে এই যে টাচিং পয়েন্ট, সেই টাচিং পয়েন্টের উপরের কোনো একটা পয়েন্ট এটার সেন্টার অফ ম্যাস আছে। ওকে, তার মানে এইটার সেন্টার অফ ম্যাস কোথায়? M1 অ্যান্ড M2 ডিফারেন্ট একটা সিস্টেম, এই দুইটা মাসকে যদি আমি একটা সিস্টেম হিসেবে কনসিডার করি তাহলে এই দুটো ম্যাসের সেন্টার অফ ম্যাস কোথায়? এটা মোস্ট প্রবাবলি এই দিকে হবে, তাই না? M2 দিকে হবে, কারণ এখানে আমি যদি ফর এক্সাম্পল খুব একটা ম্যাসলেস কোনো কিছু দিয়ে আমি যদি কানেক্ট করি, তাহলে আমি যদি হাতের আঙুলটা এভাবে রাখি এটা নিচের দিকে পড়ে যাবে। সো আমাকে ব্যালেন্স করতে হলে আমাকে এই দিকে আনতে হবে, রাইট? সেন্টার অফ মাস প্রবাবলি লোকেটেড at this সারাউন্ডিংস, রাইট? এটার আশেপাশেই হয়তো আছে, ধরলাম সেন্টার অফ ম্যাস হচ্ছে এই পয়েন্ট। সো এই পয়েন্টটা হচ্ছে আমাদের সেন্টার অফ ম্যাস, এটা একটা সিম্পলি পয়েন্ট, হ্যাঁ, পয়েন্ট। কিন্তু এই পয়েন্টে M1 অ্যান্ড M2 টোটাল ম্যাস কিন্তু কনসেন্ট্রেটেড, তার মানে এই পয়েন্ট ইজ করেসপন্ডিং টু দ্য টোটাল ম্যাস M1 অ্যান্ড M2, সেই জন্যই আমি এটাকে
সলিড করে বুঝিয়েছি যে টোটাল ম্যাসটা এখানে কনসেন্ট্রেট অবস্থা আছে, বাট দিস ইজ সিম্পলি আ পয়েন্ট, রাইট? দিস ইজ নট ম্যাস, বাট দিস পয়েন্ট করেসপন্ডস টু দ্য ম্যাস m1 প্লাস m2, রাইট? তার মানে হচ্ছে এই পয়েন্ট, দিস পয়েন্ট, এটা হচ্ছে আ পয়েন্ট corresponds to the total mass of m1 plus m2. ওকে, এখন এখন এই পয়েন্টটা যদি সেন্টার অফ ম্যাস হয়, তাহলে আমরা একটু ক্যালকুলেশনের সুবিধার্থে এই সিস্টেমটার একটা অরিজিন কনসিডার করি। ধরি এম অন অবজেক্ট যেটা, এটাই হচ্ছে সিস্টেমের কোঅর্ডিনেটিং সিস্টেমের অরিজিন, রাইট? এটা হচ্ছে আমার অরিজিন। তার মানে অরিজিন থেকে সেন্টার অফ ম্যাসটার ডিস্টেন্স হচ্ছে আমার এক্স ফর সেন্টার অফ মাস cm. So x cm is the distance of center of mass from the origin, right? Now let's do some calculation. এখানে হচ্ছে ম্যাস, কতটুকু ম্যাস এখানে কাজ করছে? m1 প্লাস m2। তাহলে আমরা একটা ইকুয়েশন লিখবো m1 প্লাস m2 টোটাল ম্যাস। এই ম্যাস থেকে অরিজিনের ডিস্টেন্স কতটুকু? অরিজিনের ডিস্টেন্স হচ্ছে এক্স সিএম। আমি আবার বলছি, এখানে আমি কয় ধরনের ম্যাস দেখতে পাচ্ছি? একটা হচ্ছে m1, একটা হচ্ছে m2 ইন্ডিভিজুয়াল ম্যাস, এরা আছে। আরও একটা ম্যাস যেটা অ্যাবস্ট্রাক্ট ম্যাস, অ্যাবস্ট্রাক্ট একটা পয়েন্টে কাজ করছে, দ্যাট ইজ m1 প্লাস m2। তার মানে এখানে 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 আসলে স্পেসিফিক্যালি তিনটা ম্যাস নিয়ে আমরা চিন্তা করতে পারি। একটা হচ্ছে m1 প্লাস m2, একটা হচ্ছে m1, একটা হচ্ছে সিম্পলি m2। তাহলে এটার জন্য যে ম্যাস m1 প্লাস m2 টাইমস এই ম্যাসটা অরিজিন থেকে কতটুকু ডিস্টেন্স দূরে আছে এক্স সিএম ইজ ইকুয়াল টু আরও একটা ম্যাস কি m1 ইন্ডিভিজুয়াল ম্যাস m1 ইন্টু m1টা অরিজিন থেকে কতটুকু দূরে আছে, এটাই যেহেতু এটা অরিজিন, সো জিরো ডিস্টেন্স দূরে আছে, প্লাস m2টা অরিজিন থেকে কতটুকু ডিস্টেন্স দূরে আছে, d ডিস্টেন্স দূরে আছে। এটা হচ্ছে আমার ইকুয়েশন, রাইট? সো আমি এখান থেকে লিখতে পারি যে এক্স সেন্টার অফ ম্যাস ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 0, সো উপরে হচ্ছে m2, নিচে হচ্ছে m1 প্লাস m2 টাইমস d। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার আমি অরিজিন কীভাবে চিন্তা করব? আমি অরিজিন এটা না ধরে যদি এটাকে ধরতাম অরিজিন, নো প্রবলেম, তুমি এটাকে ধরতে পারো অরিজিন, এটাকে ধরতে পারো অরিজিন। ইভেন এটা যদি আমি ওয়ান ডিমেনশনাল একটা সিস্টেম হিসেবে চিন্তা করি, তাহলে আমি 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 অরিজিনকে যে কোনো জায়গায় ধরতে পারবো। ওকে, আমরা এটা চেক করব। যেমন ধরো আমি যদি চিন্তা করি যে m2 ইজ ইকুয়াল টু 0, ফর এক্সাম্পল এই সিস্টেমে m2 নাই, সিস্টেমে m2 নাই, তাহলে কে আছে? শুধুমাত্র m1 আছে। m1 হচ্ছে একটা ছোট্ট একটা ম্যাস, এটার সেন্টার অফ ম্যাস ডেফিনেটলি এটার ভেতরেই আছে, অর্থাৎ এই পয়েন্টই হচ্ছে এটার সেন্টার অফ ম্যাস পয়েন্ট। চেক ইট। যদি m2 ইকুয়াল টু 0 হয়, 0 হয়, ডেফিনেটলি এক্স সিএম কত হবে? এক্স সিএম ইজ ইকুয়াল টু m2 হচ্ছে 0, এটা 0, তার মানে 0। এক্স সিএম 0 মানে কি? এক্স সিএম 0 মানে হচ্ছে অরিজিন থেকে সেন্টার অফ ম্যাস 0 ডিস্টেন্স দূরে আছে, তার মানে এটা অরিজিনেই আছে, রাইট? আবার তুমি চিন্তা করো, ইফ m1 ইজ ইকুয়াল টু 0, m1 ইজ ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে সিস্টেমে পার্টিকেল একটা যার ম্যাস হচ্ছে m2, সুতরাং সেন্টার অফ ম্যাস এখানেই হবে, নো ডাউট অ্যাবাউট ইট, রাইট? সো লেটস চেক ইট। সো যদি m1 ইকুয়াল টু 0 হয়, তাহলে এক্স সেন্টার অফ ম্যাস ইজ ইকুয়াল টু m1 হচ্ছে 0, সো m2 কাটাকাটি ইকুয়াল টু হচ্ছে d। তার মানে হচ্ছে সেন্টার অফ ম্যাস ইজ অ্যাট আ ডিস্টেন্স d ফ্রম দ্য অরিজিন। এটা অরিজিন থেকে d ডিস্টেন্স দূরে আছে, এটা হচ্ছে অরিজিন, d ডিস্টেন্স দূরে কোথায়? এইখানে। সো এটা অরিজিন থেকে d ডিস্টেন্স দূরে আছে, তার মানে হচ্ছে এটা m2 যে সেন্টার অফ ম্যাস ইজ লোকেটেড অ্যাট দিস পয়েন্ট, রাইট? xcm is equal to হচ্ছে d. Now take the same example in a different way, right? সেই ওয়েটা হচ্ছে আমি ধরলাম আমি অরিজিনকে শিফট করব, রাইট? এটা হচ্ছে আমার m1, d ডিস্টেন্স দূরে আরও একটা ম্যাস আছে যেটার ম্যাস হচ্ছে আমাদের বেশি, এটা হচ্ছে আমাদের m2। Let's set the origin at a different point.
একটু আগে আমরা অরিজিনকে এখানে সেট করেছি, এখন আমরা অরিজিনকে চিন্তা করলাম এইখানে সেট করব। সো এটা হচ্ছে আমাদের অরিজিনকে আমি 0 বা ও দিয়ে ডিনোট করতে পারি, নো প্রবলেম। ধরলাম M1 থেকে অরিজিনটা x1 ডিস্টেন্স দূরে, অ্যান্ড M2 থেকে অরিজিনটা x2 ডিস্টেন্স দূরে, যেখানে x2 ইজ ইকুয়াল টু d প্লাস x1, রাইট? অ্যান্ড ডেফিনেটলি এটার সেন্টার অফ ম্যাস তো চেঞ্জ হবে না। সেন্টার অফ ম্যাসের পয়েন্ট কিন্তু পজিশন কিন্তু কখনোই চেঞ্জ হবে না। হ্যাঁ, তুমি যদি একটা পার্টিকুলার কোনো একটা অবজেক্ট নাও, তার সেন্টার অফ ম্যাস সবসময় একটাই পয়েন্ট। এমন না যে অরিজিন আমি শিফট করলে সেন্টার অফ ম্যাস শিফট হয়ে যাবে। ডাজেন্ট লুক লাইক দ্যাট। ওকে, সো এটার যে সেন্টার অফ ম্যাস একটু বোল্ড করে এটাই বোঝাচ্ছি, যেখানে সবটুকু ম্যাস কনসেন্ট্রেটেড থাকে। সো এটা হচ্ছে অরিজিন থেকে সেন্টার অফ ম্যাসের ডিস্টেন্স হচ্ছে এক্স সেন্টার অফ ম্যাস। ওকে, তাহলে আমি ঠিক এই ইকুয়েশনটাকে এখানে যদি লিখি তাহলে কীভাবে লিখতে পারবো? এইখানে কতটুকু ম্যাস আছে? M2 প্লাস M1। এই ম্যাস থেকে অরিজিন কতটুকু ডিস্টেন্স দূরে? xcm, সেন্টার অফ ম্যাস পরিমাণ ডিস্টেন্স দূরে আছে, ইজ ইকুয়াল টু M1 ইন্ডিভিজুয়াল ম্যাস ইন্টু M1 থেকে অরিজিন কতটুকু ডিস্টেন্স দূরে? x1 প্লাস M2 থেকে অরিজিন কতটুকু ডিস্টেন্স দূরে? x2, রাইট? তার মানে এখান থেকে লিখতে পারি x সেন্টার অফ ম্যাস ইজ ইকুয়াল টু হচ্ছে M1 x1 প্লাস M2 x2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। ওকে, নাও আমি চিন্তা করি যে M1টা নাই অথবা M2টা নাই। আগে আমরা এখানে M2 নাই বলেছি, এখানেও ধরো M2 নাই, এখানে এই সিস্টেমে M2 নাই। যদি সিস্টেমে M2 না থাকে তার মানে সিস্টেমে পার্টিকেল আছে একটা, দ্যাট ইজ M1, রাইট? এখন ইফ M2 ইজ ইকুয়াল টু 0, যদি M2 ইকুয়াল টু 0 হয় তাহলে সেন্টার অফ ম্যাস কি এখানে থাকবে? না। পার্টিকেল যদি এটা হয়, সেন্টার অফ ম্যাস কখনো এখানে আসবে না। একটা সিঙ্গেল পার্টিকেলের সেন্টার অফ ম্যাস যদি পার্টিকেলটা খুব ছোট হয় তাহলে পার্টিকেলটা যেখানে আছে সেখানেই, রাইট? সুতরাং এই সেন্টার অফ ম্যাস শিফটেড is going to be shifted to this point, তার মানে এই পয়েন্ট। তাহলে সেন্টার অফ ম্যাস সেন্টার অফ ম্যাস কতটুকু হওয়া উচিত? x1 এর সমান হওয়া উচিত। অরিজিন থেকে x1 ডিস্টেন্স ধরে লেটস চেক ইট। সো M2 ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x সেন্টার অফ ম্যাস কী হবে? M2 ইকুয়াল টু 0, M2 ইকুয়াল টু 0। সো M1 কাটাকাটি x1। হাউ ফানি! তার মানে হচ্ছে অরিজিন থেকে সেন্টার অফ ম্যাসটা x1 ডিস্টেন্স দূরে আছে। x1 ডিস্টেন্স দূরে মানে হচ্ছে এখানে। গুড। নাও ইফ M1 ইজ ইকুয়াল টু 0, যদি M1 ইজ ইকুয়াল টু 0 হয় তার মানে হচ্ছে পার্টিকেল একটা M2 যার সেন্টার অফ ম্যাস ঠিক এখানেই হবে। তার মানে লিটারালি অরিজিন থেকে সেন্টার অফ ম্যাস কতটুকু ডিস্টেন্স দূরে হওয়া উচিত? x2 ডিস্টেন্স দূরে হওয়া উচিত। তাহলে আমরা দেখি তো, x সেন্টার অফ ম্যাস ইজ ইকুয়াল টু কত? M1 ইজ ইকুয়াল টু 0, সো এটা 0, M1 ইজ ইকুয়াল টু 0, M2 কাটাকাটি x2। Oh, how funny, right? Good. So center of mass doesn't depend on the choice of origin, right? আমরা অরিজিন কীভাবে চয়েস করেছি তার উপর সেন্টার অফ ম্যাস ডিপেন্ড করে না। সেন্টার অফ ম্যাস সবসময় ফিক্সড, কোনো একটা পার্টিকুলার পয়েন্টের জন্য, কোনো একটা পার্টিকুলার ম্যাসের জন্য, কোনো একটা পার্টিকুলার সিস্টেমের জন্য, কোনো একটা পার্টিকুলার অবজেক্ট বডি আমি যাই নেই না কেন তার জন্য সেন্টার অফ ম্যাস সবসময় সেম। ইভেন আমি একটা মানুষ, আমার যে টোটাল ম্যাস, এই টোটাল ম্যাস ডেফিনেটলি কোনো একটা পার্টিকুলার পয়েন্টে কনসেন্ট্রেটেড। তার মানে আমারও একটা সেন্টার অফ ম্যাস আছে, প্রত্যেকটা অবজেক্টের একটা সেন্টার অফ ম্যাস আছে। এই যে আমি যে শিটের উপর লিখছি এটারও একটা সেন্টার অফ ম্যাস আছে, এবং এটা কখনোই চেঞ্জ হয় না। তুমি যেটাকেই অরিজিন ধরো, অরিজিন হচ্ছে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা ধরেছি, বাট সেন্টার অফ ম্যাস ইজ নট অরিজিন ডিপেন্ডেন্ট, রাইট? ইটস নট অরিজিন ডিপেন্ডেন্ট, ইটস অরিজিন ইন্ডিপেন্ডেন্ট। ওকে, নাও আমি দুটো পয়েন্টের জন্য এটা ঠিক করেছি। নাও যদি দুটো পয়েন্ট না হয়ে আমার ইনফাইনাইট নাম্বার অথবা n সংখ্যক পয়েন্ট হয়, যদি আমার n সংখ্যক পয়েন্ট হয় তাহলে সেন্টার অফ ম্যাস কী হবে? n সংখ্যক পয়েন্টের জন্য সেন্টার অফ ম্যাস ডেফিনেটলি ফর্মুলা সেম থাকবে, ফর্মুলা অবশ্যই সেম থাকবে।
এখন আমি যদি চিন্তা করি যে ইফ উই কনসিডার সিচুয়েশন যেখানে অসংখ্য পার্টিকেল আছে, ফর এক্সাম্পল এন সংখ্যক পার্টিকেল আছে, সো উই ক্যান এক্সটেন্ড দ্য প্রিভিয়াস ইকুয়েশন টু আ মোর জেনারেল সিচুয়েশন ইন হুইচ পার্টিকেলস আর ড্রাঙ্ক আউট অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, ফর এক্সাম্পল এক্স অ্যাক্সিসে আছে, রাইট? So in that case, consider n particle system. Consider a system consisting of n particles, right? And definitely আমরা x অ্যাক্সিস নিয়ে ভাবছি, আমরা জেনারেল কেস নিয়ে একটু পরে আলোচনা করব। যদি হয় তাহলে আমরা লিখতে পারি x সেন্টার অফ মাস ইজ ইকুয়াল টু হচ্ছে m1 x1 plus m2 x2 plus dot plus mn xn divided by total mass m1 plus m2 plus m3 plus dot plus mn, যেটাকে আমরা লিখতে পারি এভাবে, এটা m1 plus m2 plus m3 হচ্ছে টোটাল মাস m and summation over mi xi, যেখানে i equal to 1 to capital N, রাইট? এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। এটা হচ্ছে ওয়ান ডিমেনশনাল কেস বা এক্স অ্যাক্সিসের জন্য সত্য। নাও জেনারেল টপিক বা জেনারেল কেস হচ্ছে all three dimension we have to consider, right? X, y and z axis, right? Now particle যদি considering a 3D system, 3-dimensional সিস্টেম যদি আমরা চিন্তা করি, তার মানে হচ্ছে অরিজিন থেকে সেন্টার অফ ম্যাসের জন্য এখানে যেরকম একটা এক্স সিএম পেয়েছি, ওখানে আমি ওয়াই ডিরেকশন বরাবর একটা ওয়াই সিএম পাবো, জেড ডিরেকশন বরাবর একটা জেড সিএম পাবো, রাইট? তার মানে একটা ওয়াই সিএম পাবো আমি 1/m সাম ওভার এম আই ওয়াই আই ইকুয়াল টু 1 to n, অ্যান্ড জেড সিএম পাবো 1/m sum over mi zi I equal to 1 to n, and definitely x cm তো আমার আছেই, রাইট? এটা অলরেডি আমাদের আছে। নাও পয়েন্ট হচ্ছে এক্স সিএম, ওয়াই সিএম, জেড সিএম এগুলো তো ডেফিনেটলি অরিজিন থেকে সেন্টার অফ ম্যাসের ডিস্টেন্স না, বাট the distance of center of mass from the origin can be written using this xcm, ycm and zcm. দেখো আমরা জানি যে 3-dimensional কেসের জন্য একটা পজিশন ভেক্টর যদি r হয়, তাহলে r is equal to হচ্ছে xi hat plus y j hat plus z k hat, right? So definitely in this case r center of mass এটা কি হবে, x center of mass I hat plus y center of mass j hat plus z center of mass times k hat, right? So x cm is equal to simply 1 over m sum over I equal to 1 to n mi xi I hat প্লাস ওয়াই সিএম এর জন্য এটা প্লাস জেড সিএম এর জন্য এটা তুমি লিখে নাও। তুমি দেখো যে 1/m অ্যান্ড 1/m অ্যান্ড mi সবার জন্যই কমন। যদি আমি একটু লিখি তাহলে তুমি দেখো 1/m যদি আমি কমন নেই তাহলে সাম ওভার mi yi equal to 1 to n j hat plus sum over I equal to 1 to n mi zi times k hat, right? So 1 over m sum of I equal to 1 to n mi সবার জন্যই কমন, xi I hat এখানে কি হবে xi I hat plus yi j hat plus zi k hat, রাইট? এটা হচ্ছে আমার k hat। তার মানে হচ্ছে
আর আই এটা হচ্ছে আমার এক্স আই প্লাস ওয়াই আই প্লাস জেড আই ক্যাট, সিম্পলি এইটুকু হচ্ছে আমার কি আর আই, রাইট, আর আই, তার মানে 1/m সাম অফ এম আই আর আই, আই ইকুয়াল টু 1 to n। সো ফ্রেশ করে যদি আমি লিখি তাহলে আর সেন্টার অফ ম্যাস 3 dimensional সিস্টেমের জন্য ইজ ইকুয়াল টু 1/total mass summation over I which is equal to 1 to n mi r I, রাইট। তার মানে আমরা কি লিখতে পারি হচ্ছে আমরা m টাইমস r সেন্টার অফ ম্যাস ইজ ইকুয়াল টু কি লিখতে পারি m1 r1 r1 প্লাস m2 r2 প্লাস ডট 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 প্লাস mn rn, রাইট। এইটা হচ্ছে সিস্টেম অফ পার্টিকেলের জন্য 3D সিস্টেমে আমরা এই ইকুয়েশন দিয়েই কিন্তু আমরা সেন্টার অফ ম্যাস কতটুকু ডিস্টেন্সে আছে অরিজিন থেকে সেটা আমরা সহজেই ক্যালকুলেশন করতে পারি, রাইট। এখন এই ইকুয়েশনটা আমি কেন লিখলাম, কারণ এটা আমাদের একটু পরে কাজে লাগবে। ওকে ফাইন, এখন এটা তো সামেশন, বাট যদি আমি সলিড বডি নিয়ে ভাবি, সলিড বডির জন্য কি কখনোই এরকম m1 m2 সেপারেটেড ডিস্টেন্সে থাকে? সলিড বডিতে সবগুলো ম্যাস কম্প্যাক্ট স্টেটে থাকে, রাইট, একেবারে কোনো রকম গ্যাপ ছাড়াই। সো যদি সলিড বডি নিয়ে আমরা ভাবি তাহলে তুমি দেখো সলিড বডি নিয়ে ভাবলে ইকুয়েশন আমাদের এটাই থাকবে, ইকুয়েশন আমাদের ঠিক এরকমেই থাকবে, কিন্তু এখানে সামেশনের পরিবর্তে আমাদের ইউজ করতে হবে কি ইন্টিগ্রেশন, রাইট। আর এখানে এম আই এর পরিবর্তে আমরা ইউজ করব হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যাস এলিমেন্ট যেটা হচ্ছে ডিএম, রাইট, যেটা হচ্ছে ডিএম, অ্যান্ড এক্স আই ওয়াই আই জেড আই এগুলোর পরিবর্তে ইউজ করবো হচ্ছে এক্স ওয়াই অ্যান্ড জেড। তার মানে হচ্ছে সলিড অবজেক্টের ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এক্স সেন্টার অফ ম্যাস ইজ ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ, ডেফিনেটলি এখানে টোটাল ম্যাস দিয়ে ভাগ হবে এক্স ডিএম, রাইট। ওয়াই সেন্টার অফ ম্যাসের জন্য আমরা লিখবো হচ্ছে 1/m ওয়াই ডিএম, জেড সেন্টার অফ ম্যাসের জন্য লিখবো 1/m সাম অফ জেড ডিএম, রাইট, জেড ডিএম। নাও যদি একটু অ্যানালাইসিস করি এভাবে যে কোনো একটা অবজেক্টের ম্যাসকে যদি আমি ভলিউম দিয়ে ভাগ করি তাহলে আমরা কী পাই, রো ইজ ইকুয়াল টু হচ্ছে m/v, তার মানে dm/dv, ছোট ভর ছোট ভলিউম, সেম, রাইট। সো dm ইজ ইকুয়াল টু dm ইজ ইকুয়াল টু dv। এই কনসেপ্টটা যদি আমি যে কোনো একটা ইকুয়েশনে বসাই তাহলে কি পাওয়া যাবে হচ্ছে xcm ইজ ইকুয়াল টু 1/m টাইমস x dm ইজ ইকুয়াল টু হচ্ছে dv, রাইট। সো m ইজ ইকুয়াল টু 1/v টাইমস x dv। আমরা ইন টার্মস অফ ভলিউম এটা দিয়েও কিন্তু xcm ক্যালকুলেশন করতে পারি। তার মানে ycm ইজ ইকুয়াল টু 1/v y dv অ্যান্ড zcm ইজ ইকুয়াল টু 1/v z টাইমস dv, রাইট। সো ইন্টিগ্রাল ফর্মে আমরা এভাবে সেন্টার অফ ম্যাস ক্যালকুলেশন করতে পারি যদি আমাদের এই ভ্যালুগুলো কোনোটার লিঙ্ক দেয়া থাকে, নো প্রবলেম। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব দ্যাট ইজ দ্য ইম্পর্ট্যান্ট টার্ম ইন ফিজিক্স, লিনিয়ার মোমেন্টাম। ওকে, এই লিনিয়ার মোমেন্টাম এটা সহজ হওয়ার জন্যই কিন্তু আমরা এই কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম, যাতে এই জিনিসটা আমাদের সহজ মনে হয়। ওকে, লেটস টক অ্যাবাউট লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম আমরা আরও এক ধরনের মোমেন্টাম নিয়ে সামনে পড়ব, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম অফ আ পার্টিকল ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। লিনিয়ার মোমেন্টাম ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, দ্যাট লিনিয়ার মোমেন্টামকে আমরা স্মল পি দিয়ে ডিফাইন করি, অ্যান্ড পি ইজ ইকুয়াল টু হচ্ছে যদি কোনো একটা অবজেক্ট যার
ম্যাস এম হয় অ্যান্ড যদি সে ভি ভেলোসিটিতে মুভ করে তাহলে সে ম্যাস টাইমস ভেলোসিটি ইকুয়াল টু দ্য লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম ইজ এ ভেক্টর কোয়ান্টিটি বিকজ ভি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, রাইট? ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। সো যদি কোনো পার্টিকেল রেস্টে থাকে, তার ভেলোসিটি যদি 0 হয়, তার মানে তার কোনো লিনিয়ার মোমেন্টাম নেই, রাইট? সে যত বেশি ভেলোসিটিতে মুভ করবে তার লিনিয়ার মোমেন্টাম তত বেশি হবে। ডাজন্ট ডিপেন্ড অন ম্যাস, ইট ডিপেন্ডস অন দ্য ভেলোসিটি, রাইট? এখন নিউটন যখন তার সেকেন্ড লটা দিয়েছিলেন, নিউটনের সেকেন্ড লকে আমরা সিম্পলি এফ ইজ ইকাল টু এম এ এভাবে জানি, তাই না? কিন্তু নিউটন কিন্তু তার এই লটা ঠিক এভাবে দেননি। তিনি প্রথমে একটু ভিন্নভাবে দিয়েছিলেন, তারপর তিনি এই ফর্মে এসেছিলেন। ওকে, সেই ভিন্ন ফর্মটা কি? তুমি দেখো, একটু আগে আমরা বললাম যে লিনিয়ার মোমেন্টাম ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন দ্য ভেলোসিটি। এখন ভেলোসিটি কার কত বেশি হবে এটা ডিপেন্ড করবে সেই অবজেক্টের ওপর আমি ইনিশিয়ালি কী পরিমাণ ফোর্স দিয়েছিলাম, রাইট? কতটুকু ফোর্স দিয়েছিলাম। তার মানে ফোর্সের ওপর যদি ভেলোসিটি ডিপেন্ড করে, ভেলোসিটির ওপর লিনিয়ার মোমেন্টাম ডিপেন্ড করে, তার মানে হচ্ছে ডেফিনেটলি লিনিয়ার মোমেন্টাম কম বা বেশি হবে এটা ডিপেন্ড করবে ফোর্সের ওপর, রাইট? ফোর্সের ওপর। তার মানে হচ্ছে ফোর্স যদি বেশি হয় তাহলে লিনিয়ার মোমেন্টামের যে রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম এটাও কম বেশি হবে, রাইট? অথবা যদি লিনিয়ার মোমেন্টামের চেঞ্জটা কম বেশি হয়, আমরা ইনভার্সলি চিন্তা করতে পারি যে কম ফোর্স এখানে অ্যাপ্লাই করা হয়েছে, তাই না? সো সো দ্য টাইম রেট অফ চেঞ্জ অফ দ্য মোমেন্টাম অফ আ পার্টিকেল ইজ ইকুয়াল to the net force acting on the particle and is in the direction of that force. তার মানে হচ্ছে যেটা আমরা বলতে চাচ্ছি যে দ্য রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম, রেট মানে হচ্ছে টাইম রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম ইজ ইকুয়াল টু দ্য নেট ফোর্স, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার অবজেক্টের ওপর যে পরিমাণ নেট ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, দ্যাট নেট ফোর্স ইকুয়াল টু দ্য রেট অফ চেঞ্জ অফ the linear momentum of that particular object which is moving with velocity v, right? যদিও এখানে একটা প্রপোর্শনাল সাইন ইউজ করা হয়, কিন্তু প্রপোর্শনাল সাইন কীভাবে, প্রপোর্শনাল কনস্ট্যান্ট কেমনভাবে ডিফাইন করা হয় যেন তার ম্যাগনিটিউড হয় 1 ইউনিট, রাইট? সো এখান থেকে তুমি দেখো ডিটি অফ এম ভি, তার মানে হচ্ছে এম যেহেতু কনস্ট্যান্ট, ডি ভি dt, তার মানে হচ্ছে এম এ, রাইট? সো দ্য নেট ফোর্স ইজ ইকুয়াল টু এম এ। এটাই হচ্ছে আমাদের নিউটন সেকেন্ড ল অফ মোশন। এনিওয়ে, আমাদের উদ্দেশ্য এটা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই লিনিয়ার মোমেন্টামকে সিস্টেম অফ পার্টিকেলের ভেতরে ইনকর্পোরেট করা। সো উই আর গোয়িং টু ইনকর্পোরেট